দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। ইরান ইসরায়েল সংঘাতের আঁচ লাগতে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যাপকভাবে। পারমাণবিক যুদ্ধের হুমকিতে সেই আতঙ্ক এখন বিপদ সংকেত ছড়াচ্ছে। হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েলে একে একে ধ্বংস হচ্ছে বিভিন্ন স্থাপনা। আহত হচ্ছেন স্থানীয় নাগরিক থেকে শুরু করে শীর্ষ বহু সামরিক কর্মকর্তা। এরই মধ্যে ইরানে বসবাসরত ২,০০০-এর বেশি বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রদূত নিরাপদ আশ্রয়ে আছেন বলেও জানা গেছে। তবে ইরানের আশেপাশের দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আছেন আতঙ্কে। যুদ্ধ সর্বাত্মক রূপ নিলে এর আজ এসব দেশেও পড়তে পারে, সেই শঙ্কায় এখন তাদের দিন কাটছে। বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা আছি, আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। আমরা প্রবাসীরা সবাই অনেক আতঙ্কে আছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে ব্যবসা যদি দোষ নামে, আমাদের ব্যবসা বাণিজ্যের এটাই দারুণ একটা প্রভাব পড়বে। মুসলিম বিশ্বের সবার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এই ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধ সামনে যাতে না আগায়। এমন পরিস্থিতিতে তাদের পরবর্তী অবস্থান কি হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কপালে। চাকরি হারানোর ভয় তো রয়েছেই। আক্রমণ পাল্টা আক্রমণ করতেছে, এটা সমস্ত হইতেছে আকাশপথে, আমাদের লেবাননের উপর দিয়ে হইতেছে। এই জন্য প্রবাসী বাংলাদেশের আমরা অনেক আতঙ্কিত আছি। এখন আমরা করবোটা কি, এটা চিন্তা ভাবনা করতেছি যে আমরা কি দেশে চলে যাবো না এই দেশে থাকবো, চিন্তা করে ভাবনা কুলে উঠতে পারতেছি না। প্রবাসী বাংলাদেশিরা তাই যুদ্ধ নয়, শান্তির পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন সবার প্রতি। ডিবিসি নিউজ ডেস্ক। বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌদি আরবের ইসলামিক স্কলার শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, আছেন ওমানের গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, এবং আছেন লেবাননের কমিউনিটি নেতা শেখ মামুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আজকে। শুরুটা করতে চাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম মাদানী। আপনার কাছ থেকে জানতে চাই যে এই অবস্থার মধ্যে সৌদি আরবের একটা অবস্থান অবশ্য শুরু থেকেই আছে, তারা যুদ্ধ নয় শান্তির জন্য বার্তা দিয়েছেন। তো আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের সঙ্গে যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা ওখানে আছেন, ২৮ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি, এক ধরনের শঙ্কা তো আছে যে এরকম যদি যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ যদি ব্যাপক আকারে শুরু হয়, তাহলে চাকরি হারানোর একটা ভয় আছে। আপনার দৃষ্টিতে কি মনে হয়? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। রফিকুল ইসলাম মাদানী, আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি একটু আনমিউট করে কথা বলবেন, সম্ভবত মিউট করা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন, দুঃখিত। জি, আমি প্রথমত আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা প্রবাসে অবস্থানরত বাংলাভাষী বাংলাদেশিদের জন্য করে চিন্তা করে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এজন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সেই সাথে সাথে এখানে আমাদের সঙ্গে আরও যারা যুক্ত হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা যে তারাও মাশাআল্লাহ মেহরবানি করে সময় দিয়েছেন। সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান। আমি এরকম একটি সংকটপূর্ণ অবস্থায় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি হিসাবে সকলের পূর্ণ আস্থা রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আসলে আমাদের দুঃখ, আমাদের সুখ, আমাদের সুবিধা অসুবিধা, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন সেটাই হবে। এখানে
খুব উৎকণ্ঠার প্রয়োজন নেই, বিচলিত হওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমরা যারা সৌদিতে অবস্থান করছি এখন পর্যন্ত খুব একটা সমস্যা এখানে হয় নাই, আলহামদুলিল্লাহ। তবে যুদ্ধের একটা প্রভাব তো বিশ্বজুড়ে পড়বেই, সেটা সৌদি আরব ইরান ইসরায়েলের কাছাকাছি হওয়ার কারণে সেখানে প্রভাবটা একটু বেশি পড়ার কথা বা সম্ভাবনাটা একটু বেশি। কিন্তু এখন পর্যন্ত যদি যুদ্ধের বিস্তৃতি না ঘটে, আরও যদি ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যারা সৌদি আরবে বসবাসরত আছেন ইনশাআল্লাহ তাদের কোনোই সমস্যা হওয়ার কথা নয়। আর এরপরে বিষয়টা হচ্ছে, যদি আল্লাহ না করুন সমস্যার আরও অবনতি ঘটে, সেক্ষেত্রে সকলের মন মানসিকতা এভাবেই হওয়া উচিত, আমি যেখানে যেভাবে আছি সেই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। আমরা দুশ্চিন্তা করে টেনশন করে আমাদের সমস্যা কিন্তু কমাতে পারবো না, বরং সমস্যা সেখানে আরও বাড়বে। এজন্য করে আমি আমাদের প্রবাসী নরনারী ভাই এবং বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে ইনশাআল্লাহ আমরা যেখানেই আছি আলহামদুলিল্লাহ, আপনার হায়াত যদি না থাকে তাহলে পরে আপনি আপনার দেশে থাকেন, নিজের ঘরে বসবাস করেন, খুব নিরাপত্তার মধ্যে থাকেন, তারপরে কিন্তু আপনার দুনিয়াতে আর টিকে থাকা সম্ভব হবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হায়াতটা দিয়ে রাখেন, যদি হায়াত যদি আপনার থাকে, তাহলে উপর থেকে বম্বিং হতে পারে, জি বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র আক্রমণ হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন। তো আমি আশা করব ইনশাআল্লাহ আমাদের ভাই এবং বোনেরা যারাই আছেন তারা আশ্বস্ত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রাখবেন এবং তারা কোনোভাবেই বিচলিত হবেন না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সৌদি আরবের একেবারে সমগ্র সৌদি আরবের অবস্থা এখন পর্যন্ত খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তেমন কোনো প্রভাব নাই, তেমন কোনো প্রভাব নাই এখানে। আপনার কথা বুঝতে পারেন যে হায়াত মৌত অবশ্যই উপরওয়ালার হাতে, তিনি যদি জীবন রাখেন তাহলে অবশ্যই জীবন কোনোভাবেই যাবে না। তারপরে একটা ভয় আতঙ্ক সবকিছু তো থাকে। ইফতেখারুল হাসান চৌধুরীর কাছে যায়, আপনার তো মানে যেই দেশে আপনি একটা এক্সচেঞ্জ হাউসের সিইও, সেখান থেকে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে আসে। এখন যদি এরকম মানে কোনো রকম ভয় ভীতি ছড়ায় বা কোনো রকম চাকরিচ্যুতির ঘটনা ঘটে, এমনিতেই মানে প্রবাসের এই মুহূর্তে বাংলাদেশি যারা আছেন সবার যে অবস্থা খুব ভালো তা কিন্তু না, কিন্তু এই যুদ্ধটা এক ধরনের আতঙ্ক ছড়ালো, তাই না? ধন্যবাদ জুয়েল সাহেব, ধন্যবাদ ডিবিসি নিউজকে, উপস্থিত সকলকে ধন্যবাদ এবং সালাম। আসলে মধ্যপ্রাচ্যের এই যে সংকটাপন্ন মুহূর্ত, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, এই সংঘাতের মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বই খুব আতঙ্কের ভিতরে আছে। আমরা সবাই জানি, যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে এই দেশগুলো এই আতঙ্কের পরিমাণ অন্য যে কোনো জায়গার থেকে অত্যন্ত বেশি। আমরা জানি যে আমাদের লেবার মার্কেটের মেইন স্টেক হোল্ডারটা হচ্ছে আমাদের এই মধ্যপ্রাচ্যের মার্কেটটা। এই মধ্যপ্রাচ্যের সংকটের মাধ্যমে আমাদের যে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম যোগানদাতা রেমিটেন্স, এটার একটি বিশেষ অংশ, এটা চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখনও সেরকম কোনো পরিস্থিতি এই মুহূর্ত পর্যন্ত তৈরি হয় নাই, তবে এটা অত্যন্ত বাস্তব ধারণা যে যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে শুরু হয়, সেক্ষেত্রে এখানকার ইকোনমিক মুভমেন্টের অবশ্যই একটি চ্যালেঞ্জের মাঝে পড়বে। আমরা যদি দেখি যে প্রথমে যেটা ফেস করতে সেটা হচ্ছে ট্যুরিজমটা। এই ট্যুরিজম সেক্টরটা অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমরা জানি যে এখানে মধ্যপ্রাচ্যের অনেকেই বেড়াতে আসেন, বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন। ওনারা এই মুহূর্তে আসার জন্য অবশ্যই প্ল্যান রাখতে ডাবল চিন্তা করবেন। পাশাপাশি আমি যে দেশ থেকে কথা বলছি, ওমান অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানে এই সিজনটা বিশেষ করে জুন থেকে শুরু করে জুনের লাস্ট এন্ড থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এখানে সালালা নামক জায়গাতে খারিফ একটা সিজন হয়, মনসুন, ওখানে বৃষ্টিপাত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এখানে টুরিস্টরা আসেন। এটা খুব একটা ভালো অ্যাট্রাকশন আমাদের এই মধ্যপ্রাচ্যে যারা আছেন ওনাদের জন্য।
যদি এই ধরনের যদি পরিস্থিতি থাকে তাহলে এই খারিফের মৌসুমের যে ব্যবসাটা এটা থেকেও আমাদের ইকোনমি বঞ্চিত হবে, এখানকার ইকোনমি। এখানে ইকোনমি বঞ্চিত হলে অবশ্যই প্রবাসীরা এক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হবে। এটার অ্যাকশন অবশ্যই, রিয়াকশনটা অবশ্যই আমাদের প্রবাসীদের মাঝে আসবে এবং ওদের ইনকাম সোর্সের ভিতরে আসবে। তখন রেমিটেন্সের পরিমাণও এই ক্ষেত্রে আমাদের অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি আমাদের আরও যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কি এই যে আনস্টেবল সিচুয়েশনের কারণে রিক্রুটমেন্টও বন্ধ থাকবে, ফ্রেশ রিক্রুটমেন্ট। প্লাস এই যদি ইকোনমিক যদি কন্ডিশন যদি খারাপ হতে থাকে, অনেক কোম্পানিগুলো আমাদের লোকদেরকে ছাঁটাই করার জন্য অনেক প্ল্যান করবে। কারণ ইকোনমি যখন স্কিউজ হবে তখন আপনার ম্যান পাওয়ারের এনরোলমেন্ট, ম্যান পাওয়ারের কন্ট্রিবিউশনটা আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেজন্য আমরা সবাই আশা করব যে আমাদের যে সংঘাতময় পরিস্থিতি এটা যদি নিরসন না হয় তাহলে আমাদের বিশ্বের সকল দেশের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হব। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ় এবং আমরা অনেক বেশি প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করি এবং এখান থেকে রেমিটেন্স প্রচুর পরিমাণে দেশে যায়। আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রেমিটেন্স আমাদের এখান থেকে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আর কোনো সেকেন্ড কোনো অপিনিয়ন থাকার কোনো সুযোগ না। জি, ইফতেখার রহমান চৌধুরী, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমাদের কমিউনিটির নেতা লেবানন থেকে যুক্ত হয়েছেন শেখ মামুন, তার সঙ্গে যুক্ত হবে, তার কথা একটু শুনতে চাই। শেখ মামুন, আপনি যে জায়গাটায় আছেন লেবাননে, সেখানে এরই মধ্যে ইরান কয়েকবার হামলা করেছে হেজবুল্লাহকে টার্গেট করে। হেজবুল্লাহর অবস্থানটা এখন লেবাননে। আবার লেবাননের অবস্থাও যে খুব ভালো তা না। কয়েক বছর আগে যে বিস্ফোরণ ঘটেছিল, এরপরে সেখানকার অর্থনীতি খারাপ ছিল, আস্তে আস্তে একটা ডেভেলপড হয়েছে। এখন আবার এই যে টার্গেটের জায়গা, হেজবুল্লাহকে টার্গেট করে যদি আবার হামলা হয় তখন কি পরিস্থিতি হবে? আপনারা কি ধরনের আতঙ্কে আছেন? আসসালামু আলাইকুম, উপস্থিত সকলে, আশা করি সবাই ভালো আছেন। আসলে লেবাননের পরিস্থিতিটা খুব যে একটা ভালো এটা বলতে পারবো না, কারণ আমরা বিগত টাইমে আমরা লেবাননে যারা আছি প্রবাসী বাংলাদেশিরা, আমরা খুবই এই বিষয়গুলো নিয়ে সবসময় আতঙ্কিত থাকি। আপনারা করোনাকালীন সময়ে তখন এই দেশের যে আপনার টাকার যে মানটা, লেবানিজ পাউন্ড, লিরা আর কি, এটা খুবই নিচে নেমে যায়। পরবর্তীতে এটা যাই হোক মোটামুটি 2-3 বছরের ভিতরে কিন্তু এটা মোটামুটি একটা ভালো অবস্থানে আসছে এবং লেবাননে একটা শ্রমবাজার আবার নতুন করে তৈরি হয়েছে। আমরা খুবই ভালো আছিলাম এবং অনেক কোম্পানি আছে ভালো বেতন দিত, ভালো স্যালারি দিত। মোটামুটি আগের তুলনায় 2019, 20, 21 সালের তুলনায় কিন্তু 22-23 সালে আমরা খুবই ভালো ছিলাম। কিন্তু 24 সালে এসে এই যে ইসরায়েলের সাথে এদেশের হিজবুল্লাহর সাথে যে একটা সংঘাত তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি কিন্তু চাকরিচ্যুত হয়েছে এবং অনেকে আপনারা জানেন, হয়তো নিউজের মাধ্যমে দেখছেন, বহু প্রবাসী বাংলাদেশি কিন্তু বাংলাদেশে ফেরত যেতেও বাধ্য হয়েছে। কারণ এখানে জীবন মৃত্যু নিয়ে একটা সংশয়ের ভিতরে আমরা সবসময় বসবাস করি। আর লেবাননকে জানতে হলে লেবাননের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। এটা কিন্তু যে আজকে প্রথম বা গত বছরেই যে প্রথম হামলা হয়েছে এমন নয়। আমরা জানি 1980-র দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত বেশ কয়েকবার এই দেশে হামলা অব্যাহত আছে এবং আমি গতকালকে রাত্রের কথা বলতেছি, গতকাল রাতেও এই দেশে হামলা হয়েছে দক্ষিণাঞ্চলে এবং এটা প্রতিদিনই হচ্ছে। তো যুদ্ধকালীন সময়ে আমরা যে বিষয়টা মানে এখানে অনেক পুরনো বাংলাদেশি আছে, অনেকে 30 বছর, 25 বছর, 20 বছর যাবত আছে, তারা 2006 সালে যুদ্ধ দেখছে। তাদের ভিতরে আসলে ওইরকম একটা ভয় কাজ করে না। কিন্তু যারা নতুন আসছে, দেখা গেছে যে আমাদের উপর দিয়েই তো যায়, ইরান থেকে ছোড়া মিসাইল গুলা আমাদের উপর থেকেই সরাসরি গিয়ে পতিত হয় ইসরায়েলের মাটিতে। তো তারা এগুলা দেখলে অনেকটা আতঙ্কিত হয়। বা আমাদের যে শ্রম বাজার আছে বর্তমানে, আমাদের দূতালয় প্রধান বর্তমানে যিনি আছেন আনোয়ার স্যার, উনি সর্বক্ষণ যুদ্ধকালীন সময়েও সর্বক্ষণ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিছে এবং তাদের কোনো সমস্যা হইলে তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নিছে। তাছাড়া এই দেশে বাংলাদেশি কমিউনিটিগণ যারা আসিল যুদ্ধকালীন পরিস্থিতিতে, প্রায় 2000 থেকে 3000 প্রবাসী বাংলাদেশিদেরকে তারা আশ্রয় দিছে, খাবার দিছে, পানি দিছে। তো আমাদের ভিতরে একটা মিলবন্ধন আছে, একতা আছে লেবাননে। আমরা মোটামুটি এখন আগের তুলনায় ভালোই ছিলাম। যদি এই যুদ্ধটা আগে বাড়ে তাহলে দেখা গেছে যে আমাদের আসলেই খুব চিন্তিত বা আমরা আমাদের
একটা বিব্রতিকর পরিস্থিতির ভিতরে পড়তে হবে, হয়তো আমাদের সবাইকে একযোগে দেশেও চলে যেতে হতে পারে। আমরা জানি, আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে লেবানন, যদি আমরা দ্বিতীয় সুইজারল্যান্ড বলি তো সেটা লেবানন অপরূপ সুন্দর একটা দেশ। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, এদের মূলত বিজনেসটাই টুরিস্ট। তো দেখা গেছে যে এই কারণে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু আসলে কোনো টুরিস্ট আসে না। আমাদের মিডল ইস্ট থেকে, যেমন সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন টুরিস্ট লেবাননে আসে। এই গরমের ভ্যাকেশন সিজনটা আর কি, আপনার গরমের সিজনটায় কিন্তু চলে আসে তারা এদিকে। তো এদের এদের মানে বিজনেসটাই হচ্ছে টুরিস্টের বিজনেস, আলাদা কোনো ব্যবসা নাই তাদের। তো দেখা গেছে যে এই প্রভাবটা কিন্তু আমাদের উপর অনেকটা পড়ে। তো যুদ্ধের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বা সবাই কম বেশ অবগত আছেন, আমি চাই না, আল্লাহর কাছে দোয়া করি যে এটা অচিরেই থেমে যাক। কিন্তু যদি এটা অগ্রসর হয়, দেখা গেছে যে যেহেতু আমরা পাশাপাশি আছি, আমাদের সাথে কিন্তু ইসরায়েলের বর্ডারটা আছে, ইরানের সাথে কিন্তু বর্ডার নাই, বা অন্যান্য কান্ট্রির সাথে কিন্তু যেমন জর্ডানের সাথে ভালো সম্পর্কই আছে তাদের, হয়তো আক্রমণ করবে না, কিন্তু আমাদের তো বর্ডার আছে। দেখা গেছে যে কোন সময় বর্ডার দিয়ে ঢুকে যায়, এইটা নিয়েই আমরা সব সময় টেনশনের ভিতরে থাকি। আর যেহেতু পাশাপাশি রাষ্ট্র হওয়ার কারণে ওরা কিন্তু প্রচুর পরিমাণে বিমান হামলা করে, এবং দেখা গেছে যে ওরা বিভিন্ন ভাবে ম্যাপ দেয় যে তোমরা এই জায়গাগুলা খালি করো, এখানে আমরা হামলা করব। দেখা গেছে তখন অনেক প্রবাসী বাংলাদেশি ওই অঞ্চলের ভিতরে থাকে, তারা খুবই আতঙ্কিত থাকে, এবং জীবনের নিরাপত্তার জন্য তারা দেখা গেছে দিক বিদিক ছুটাছুটি করে। তো বর্তমানে পরিস্থিতি, লেবাননের যে পরিস্থিতি, তাতে যদি আসলে আমরা দেখি যে যুদ্ধটা আরো অগ্রসর হয়, তাহলে এটা পুরো মিডল ইস্টই দেখা গেছে যে আপনার এটার প্রভাব পড়বে। এবং রেমিটেন্সের কথা যদি বলি, আমাদের 1,20,000 প্রবাসী বাংলাদেশি এখানে আছে বর্তমানে কর্মরত, এবং তারা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বাংলাদেশে রেমিটেন্স হিসেবে দেয়। তাও প্রচুর পরিমাণে দেখা গেছে এটা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার এটা ক্ষতিগ্রস্ত হবে। দেখা গেছে আপনার পাশাপাশি যদি আপনার এই বিমান চলাচল বন্ধ হয়, যেমন আজকে আপনার গতকাল রাতে বিমান চলাচল বন্ধ ছিল, এবং রাতের কিন্তু শিডিউল গুলা তারা বাদ দিয়ে দিতেছে, তাদের ফ্লাইট গুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে। শুধুমাত্র দিনের বেলায় কিন্তু ফ্লাইট গুলা সচল আছে বা চলাচল করতে পারতেছে। এতে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ, বাঙালি আমাদের ভাইরা ছুটিতে আছে, তারা দেখা গেছে যে তারা আবার কর্মক্ষেত্রে ফেরত আসতে পারতেছে না, এই বিমানের ঝামেলার কারণে, জটিলতার কারণে, এই শিডিউলের কারণে। তো আমি যতটুকুই বুঝি যে আমরা খুবই একটা বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। একদম মানে আপনার কথা একদম টোটাল পিকচারটা পেলাম আমরা, একদম দৃশ্যটা কিরকম হতে পারে। একদম পাশের দেশ, আপনাদের এই লেবাননে হামলা হচ্ছে, তার উপর দিয়ে হামলা, ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে, সবকিছু মিলে আতঙ্কটা কিরকম হতে পারে মোটামুটি বোঝা গেল। তারপর আরো একটু বুঝবো আমরা একটা বিরতি নিয়ে এসে, তারপর আপনাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরো একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এবারে ইরান ইসরায়েল যুদ্ধের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বাড়িটি ধ্বংস হলেও ওই সময় কেউ বাসায় না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানকারী মিশনের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই সংঘাতের কারণে লেবানন প্রবাসী বাংলাদেশিরা আছেন মহা আতঙ্কে। এর মধ্যে বেশ কয়েকবার হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘ হলে আবারও হামলার আশঙ্কা রয়েছে। কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সবশেষে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। সতর্কবার্তা দিলেও খামেনিকে এখনই হত্যা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
মোটামুটি একটা তথ্য জানানোর চেষ্টা করলাম। আরও প্রতিদিনই তো আপডেট হচ্ছে, প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে। অতিথিদের সাথে আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সৌদি আরবের ইসলামিক স্কলার শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, আছেন ওমানের গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী এবং আছেন লেবাননের কমিউনিটি নেতা শেখ মামুন। তিনজনকে আবারও স্বাগত জানাই। রফিকুল ইসলাম মাদানী, ওই জায়গাটায় যুদ্ধ বন্ধের বিষয়টা, মানে আমাদের যে পরিমাণ, এখন তো দুইটা ভাগ হয়ে গেছে বিশ্ব, মোটামুটি ইরানের পক্ষেও বেশ কয়েকটা মানে শক্তিধর রাষ্ট্র দাঁড়িয়ে গেছে এবং ইসরায়েলের পক্ষে তো আছেই। সেখানে যুদ্ধ বন্ধের একটা উদ্যোগ তো হওয়া উচিত। সেখানে আমি জানি না সৌদি আরব এক ধরনের ভূমিকা রাখতে পারে, পাশাপাশি আরও অনেক মানে আরব কান্ট্রিদের তো একটা বড় ধরনের কমিউনিটি আছে, সেই কমিউনিটি কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। আপনি কিভাবে দেখেন? আসলে আমরা বিশ্বের যে অবস্থাটা, এটা আমরা সবাই বুঝতে পারি, যারা যেখানে আছি সেখান থেকে আমরা সবাই বুঝি যে আসলে অবস্থাটা কি। এখানে উদ্যোগ সৌদি আরব নিলেও কতটুকু কার্যকর হবে এটাও আমরা অনুভব করতে পারি। তবে এজন্য করে সৌদি আরব যে একদম বসে আছে তা কিন্তু না। সৌদি আরব ইরানকে সমর্থন জানিয়েছে এবং সেটাই হওয়া উচিত। আমরা সকলে অবগত আছি যে বর্তমান চলমান যুদ্ধে ইরান আক্রমণের শিকার হয়েছে। প্রথমত ইরান আক্রমণ করে নাই, এজন্য স্বাভাবিকভাবে প্রতিবেশী হিসাবে, পরবর্তীতে আমরা আসি মুসলিম হিসাবে, সৌদি আরব সহ অন্যান্য দেশের এটা দায়িত্বের মধ্যে এসে যায় যে মাজলুমের পাশে দাঁড়াবে। সেই হিসাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ইরানকে সমর্থন জানিয়েছেন এবং সেটাই হওয়া উচিত। তবে সমর্থনটা অবশ্য কৌশলগত সমর্থন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এছাড়াও আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেটা ওআইসি বলি বা রাবেতার কথা, ইসলামিক রাবেতার কথা বলি, এই প্রতিষ্ঠানগুলোরও উদ্যোগ নেওয়া উচিত যে যাতে করে এই যুদ্ধে আরও নতুন করে কেউ জড়িয়ে না যান, যুদ্ধ যাতে করে ছড়িয়ে না পড়ে বা যুদ্ধের পরিসমাপ্তি যেন খুব তাৎক্ষণিকভাবে ঘটে যায়। এই বিষয়গুলো সামনে রেখে সমস্ত মুসলিম নেতা নেতৃবৃন্দ, মুসলিম দেশ, মুসলিম অর্গানাইজেশন যেগুলো আছে সবাইকে একযোগে কাজ করা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, অবশ্যই। কাজটা কতটুকু এগোবে, কাজটা কতটুকু যাবে, কাজটা আসলে আদৌ এগোচ্ছে কিনা, ইফতেখারুল হাসান চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাই যে হ্যাঁ, সৌদি আরব একটা পক্ষ অবশ্যই, যদিও ইরান নিয়ে এক ধরনের নেগেটিভিটি আছে, শিয়া সম্প্রদায়, এই সব নানা কারণ নিয়ে, কিন্তু তারপরেও সৌদি আরব সবার আগে উদ্যোগী হয়েছে, এটা ভালো জিনিস। কিন্তু সে জায়গাটা কতটুকু আগাবে বলে আপনার মনে হয়? আসলে আমি যদি বলি, ওমানে কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে একটা নেগোসিয়েশনের জন্য ইরান এবং ইউএস বসছিলেন, আমরা সবাই জানি, পেপার পত্রিকা সবাই আমরা দেখেছি। হঠাৎ করে নেগোসিয়েশনের মাঝেই একটা হলো, আবার ফার্দার আমরা কালকেও নিউজে দেখলাম যে এই নেগোসিয়েশনের জন্য ফার্দার আবার কোনো না কোনো পক্ষ ওমানকেই প্লেস হিসেবে বেছে নিয়েছে বসার জন্য। তো আমি আশা করি যে ওমান সবসময় নিউট্রাল একটা অবস্থানে থাকে এই দেশটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটময় মুহূর্তে। আমার মনে হয় যে ওমান রাইট প্লেস এ ধরনের সিচুয়েশনটাকে মিডিয়েট করার জন্য। আমি বিশ্বাস করি যে যদি আমাদের শান্তিপূর্ণ বিশ্ব নেতারা যদি একসাথ হয়ে যদি কাজ করেন, আমার মনে হয় যে আমরা এই বিশ্বটাকে শান্তিময় দেখতে পাবো। আমরা কেউ সংঘাত চাই না, আমরা চাই শান্তিপূর্ণ পৃথিবী। ধর্মের জন্য, অর্থের জন্য যুদ্ধ, এটা আমরা কেউ চাই না। আমরা মানুষ হিসাবে আমরা সবাই প্রত্যাশা করব যেন আমাদের এই যে মানব সম্প্রদায়ের যে এই সভ্যতার চিহ্ন আমরা প্রতিনিয়ত রাখার জন্য আমরা যারা মানুষ, সবার কাছে আমরা আহ্বান জানাবো। আমি এখনো আশাবাদী যে এই সংঘাত যতটুকু এগুচ্ছে, আমার মনে হয় যে সবার বিবেক জাগ্রত হবে এবং আমরা বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা কেউ চাই না। আমরা আশা করব যে আমাদের বিশ্ব নেতারা তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠা করবেন। জি, শেখ মামুনের কাছে যাব। লেবানন থেকে যুক্ত আছেন তিনি।
শেখ মামুন তুরস্কের একটা উদ্যোগ দেখতে পাচ্ছি শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু বিশ্ব মোড়লদের যে বক্তব্য তাতে কি আপনার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি শান্তি প্রতিষ্ঠিত হবে? এখানে যদি আমি তুরস্কের অবস্থান আমি স্পষ্ট করতে চাই, তাহলে তুরস্ক দেশ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। তারা কিন্তু কিছুটা এশিয়ার ভিতরে আছে, কিছুটা ইউরোপের ভিতরে। তো তাদের কথাবার্তাও কিছুটা আরবদের সাথে মিলে, কিছুটা ইউরোপীয় ইউনিয়নের সাথে মিলে। তো তারা কি উদ্যোগ নেবে সেটা জানি না। তবে বর্তমানে আমরা যে গাজার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে বিশ্ব নেতারা প্রচন্ড চাপের মুখেও কিন্তু ইসরায়েলকে ওখান থেকে সরাতে পারেনি। তারা কিন্তু প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। এমনকি আপনি গতকালের নিউজটা দেখলে হয়তো বুঝবেন যে গতকালকেও কিন্তু 140 জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তো বিশ্ব নেতাদের যদি কথা ইসরায়েল শুনতো, তাহলে আজকে গাজায় হামলা হয় না, আজকে লেবাননে হামলা হয় না, আজকে ইরানে হামলা হয় না। এখানে আমাদের রফিকুল ইসলাম মাদানী হুজুর একটা কথা বলছে যে ইরান কিন্তু শুরুতে হামলা করে না, ইসরায়েলি ইরানকে হামলা করছে। মানে তারা কিন্তু সকল আরব দেশকে উস্কাচ্ছে যে আসো আমরা একসাথে আবার, এই যে একবার যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, তো এরকম আবার আসো আমরা একসাথে হইয়া আমরা আবার লাগি। তো আসলে আমাদের এখান থেকে কিন্তু যে আরব নেতাদের, আরব কমিউনিটি লিডারদের কিন্তু এখানে বুঝতে হবে তাদের যে কূট কৌশলটা, এটা যদি তারা ফাঁদে পা দেয় তা দেখা গেছে যে এই সংঘাতটা আরো বিস্তৃত হবে। এবং তারা কিন্তু চাপের মুখে লেবাননের একটা সরকার তারা বসাইছে যে তোমরা সরকার না দিলে আমরা কিন্তু আবার হামলা করব, এবং তারা প্রতিনিয়ত কিন্তু লেবাননকে চাপের মুখে রাখতেছে। এবং দক্ষিণাঞ্চলে আমি যদি আপনার নাকুরা, যেখানে আমাদের সেনা আপনার নৌবাহিনীর ঘাঁটি আছে ইউনিফিলের, অথবা আমাদের কিন্তু আমাদের লেবাননে কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনীর অনেক সদস্য আছে, তারা সংস্থায় কাজ করে। তো আমি যতটুকু বুঝি যে তারা একটা চাপের মুখে রাখতে চাচ্ছে যে মধ্যপ্রাচ্যটাকে। আর এখানে যদি আমি মিডল ইস্টের ভিতরে যেমন সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, ইরাক, ইয়েমেন এগুলোর কথা বলি, দেখা গেছে এখানে অনেক দুর্বল কান্ট্রি আছে। যেমন আমি ইয়েমেনের কথা বলবো, ইয়েমেনের কিন্তু অর্থনৈতিক তেমন একটা সাপোর্ট নেই। এবং এখানে যদি আমি কাতারের কথা বলি, ওমানের কথা বলি, সৌদি আরবের কথা বলি, দুবাইয়ের কথা বলি, তাদের কিন্তু ইকোনমি খুবই ভালো এবং একটা ভালো পর্যায়ে আছে। এবং তারা তাদের যে তারা আসলে এই সমস্ত বিষয়ে জড়াতে চাচ্ছে না। মূলত তারা চাচ্ছে যে তারা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাকে যতটুক বোঝানো যায় বা যাকে বুঝে যতটুক কার্যকর করা যায়, তাদের ভিতরে কিন্তু ওই কমিউনিকেশনটা আছে। আদৌ যে আছে যে না আমরা ভ্রাতৃত্ব বন্ধন যেটাকে বলি, যে মুসলিম ভাই ভাই, যে আপনি যুদ্ধ করেন আপনার সাথে আমরা আছি। আমরা জানি যুদ্ধ কখনোই পরিস্থিতি স্বাভাবিক আনে না, যুদ্ধ শুধু ধ্বংসই করে। তা আমি কামনা করি যে এটাই, যে যুদ্ধটা থেমে যাক। কারণ যুদ্ধটা যদি এই পর্যায়ে এসে যদি আরো বিস্তৃত হয়, আমাদের কার কতটুকু ক্ষতি হবে জানি না, তবে আমাদের বাংলাদেশের ক্ষতিটা অনেক বেশি হবে। কারণ আমাদের যারা আছি, আমরা প্রবাসী, আমাদের একটা বড় হিউজ পরিমাণ পিপল কিন্তু আমরা মিডল ইস্টেই কাজ করি। এই কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন, ইরাক বলেন, সৌদি আরব, ওমান, আমরা এই সমস্ত এলাকার ভিতরেই কিন্তু আছি। তো যদি যুদ্ধটা বিস্তৃত হয়, আমাদের ইকোনমি খুবই কমে যাবে। এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, গার্মেন্টস সেক্টর যেহেতু ধ্বংস, আমাদের কিন্তু প্রবাসীদের উপরেই কিন্তু আমাদের বাংলাদেশ বর্তমানে দাঁড়িয়ে আছে, আমি যতটুকু মনে করি। কারণ আমাদের রেমিটেন্সের উপরেই বাংলাদেশ এখন চলতেছে। তো আমরা যদি আসলে, আর এই রেমিটেন্সটা কিন্তু একটা বড় অংশই মিডল ইস্ট থেকেই যায়। তো এখন যদি বর্তমান পরিস্থিতিটা আস্তে আস্তে আরো দুর্বল হয়, খারাপ হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমরা যদি আমাদের সবাই যদি একযোগে ফেরত যেতে হয়, তো দেখা গেছে যে আমাদের কোনো কাজের সম্ভাবনা নাই বাংলাদেশে, যদি, কারণ প্রচুর পরিমাণে আমরা প্রবাসী বাইরে আছি। তো আমাদের কাজের একটা সংকট হবে। পাশাপাশি দেখা গেছে যে আপনার যে বর্তমানে যে বৈশ্বিক যে দৌড়, আমি যেটা বলবো আর কি, আপনার বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু সব দিকেই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি আমাদের লেবাননে অনেক বাংলাদেশি আছে, তাদের দোকানপাট আছে, দেখা যাচ্ছে প্রচুর, প্রায় 3 লাখ 4 লাখ ডলারের মালামাল তারা উঠেই রাখছে। এই মালগুলোও মনে করেন তারা তো বিক্রি করে যেতে পারবে না, ঠিক আছে, যদি সেইভাবে। আর তারা যেভাবে হুমকি দিতেছে, তাতে করে দেখা গেছে যে আরো বেশি পরিমাণে তারা আরো অগ্রসর হইতে পারে, যদি পরবর্তীতে আবার যদি নতুন করে আবার যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। একদম পরিষ্কার। একটা বিরতি নিব, বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছে। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরো একটি বিরতি। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আনবেন, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল।
আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, ইফতেখারুল হাসান চৌধুরী এবং শেখ মামুন। তিনজনকে আবারও স্বাগত জানাই। শেখ ইফতেখারুল হাসান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। এবার শেখ মামুন যে কথাগুলো বিরতির আগে বলেছিলেন, যে আতঙ্ক ছড়িয়েছে, প্রবাসীদের যদি এরকম রেমিটেন্স বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ অবস্থা হবে, অবশ্যই ভয়াবহ হবে। পাশাপাশি দেখছেন যে দুই দেশে কিন্তু আশেপাশের ইভেন পাকিস্তান পারমাণবিক বোমা হামলার একটা ভয় দেখিয়েছে। এদিক দিয়ে ট্রাম্প আবার প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো সময় হামলা করার, যদি এখনই হামলা করবে না, কিন্তু এরই মধ্যে কিন্তু তিনি এটা অনুমোদন দিয়েছেন যে হামলা করা যেতে পারে ইরানে। এই অবস্থায় আতঙ্ক আরো নিশ্চয় ছড়িয়েছে, কি বলেন? আসলে প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে, আতঙ্ক কমছে না। এক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি, আমি দেখেছি আমি যেহেতু এক্সচেঞ্জ হাউসেই কাজ করি এখানে কোম্পানির সিইও হিসেবে, আমাদের সবগুলো ব্রাঞ্চ থেকে পাকিস্তানের রেমিটেন্সটা কম্পারেটিভলি গত কয়েকদিনে কমে গিয়েছে। কারণ পাকিস্তানের যারা লোকজন আছেন ওনারা পাকিস্তানের টাকা পাঠানোটা এই মুহূর্তে আনসেফ মনে করছেন। কিন্তু আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার রেমিটেন্সটা একটু বেড়েছে, কারণ রেমিটেন্স ইন্ডিয়ার লোকজন ওইখান থেকে সেফ মনে করছে টাকা পাঠানোর জন্য। এক্ষেত্রে দুটো বিষয় কাজ করে। আমি রেমিটেন্সের কথা বলে পরে অন্য প্রসঙ্গ আসবো। একটা হচ্ছে প্যানিক রেমিটেন্স, আর হচ্ছে যে কি টেনশনের থেকে প্যানিক সিচুয়েশনের মাধ্যমে রেমিটেন্স থেকে অফ থাকা। ইন্ডিয়াতে যেটা হচ্ছে যে মিডল ইস্টে যুদ্ধ লাগলে ওরা যেন মিডল ইস্টের টাকাটা সেভ করতে পারে, সেজন্য ওরা মিডল ইস্ট থেকে টাকাটা ওদের দেশে পাঠানোর জন্য ওরা স্টেপ নিচ্ছে। আর পাকিস্তানে হচ্ছে যে পাকিস্তান যেহেতু একটা অ্যাটাক হওয়ার একটা আশঙ্কা পাকিস্তানের লোকজন করছে, বা পেপার পত্রিকায় দেখছে, ওনারা ওইখানে টাকা পাঠানোটাকে সেফ মনে না করে ওখানে ওনারা টাকা পাঠাচ্ছে না। এই বিষয়টা হচ্ছে আমাদের এই যে রেমিটেন্সের বিষয় ক্ষেত্রে। ঠিক সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ সেফ কান্ট্রি হিসেবে আমি দেখতে পাচ্ছি মোটামুটি অন্য অনেক দেশের তুলনায়। তবে বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট আসে নাই। আর এই যে টেনশন যেগুলো বাড়ছে এখানে, এই টেনশনগুলো কমানোর জন্য আমরা যেটা বলছি যে বিশ্ববিবেক জাগ্রত হওয়া বা আমাদের যে প্রভাবশালী রাষ্ট্রগুলো ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসা, আমার মনে হচ্ছে এক্ষেত্রে কেন যেন আমরা একটু এই মুহূর্তে শিথিল অবস্থান দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রগুলোকে, বিভিন্ন রকম যারা আমাদের যে পাওয়ারফুল কান্ট্রি যেগুলো আছে। আমার মনে হয় যে যদি এই ক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় দেখতে পাচ্ছি যে ইরানকে ব্লেম দিয়ে বা ইসরায়েল ফার্স্ট অ্যাটাক করেছে, কেউ বলছে ইরানকে ব্লেম দিচ্ছে। আসলে ইসরায়েল ফার্স্ট অ্যাটাক করেছে, এটা সত্য কথা। তবে আমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সেটা হচ্ছে যে আমরা কেন এটাকে টাকা করতে পারলাম না, বিশ্ববাসী কেন এটাকে আমরা হ্যান্ডেল করতে পারলাম না প্রপার ওয়েতে। আমাদের এখানে শান্তি চুক্তির জন্য ওমানে বিভিন্ন দেশের লোকজন বসেছিল, বসার পরে শান্তি চুক্তির মিটিং এর মাঝেই আবার অ্যাটাকের বিষয়টা চলে আসছে। এগুলো আসলে অন্য কিছু অর্থ বহন করে। এগুলো আসলে অনেক বিশ্বের বিভিন্ন রকমের ইকুয়েশন থেকে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছুই আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কেন এই আলোচনার মধ্য অবস্থান থেকেই অ্যাটাকটা হয়ে গেল। এগুলো আস্তে আস্তে যখন ক্লিয়ার হবো তখন আমরা বুঝতে পারবো কিভাবে করে ইরানের একদম জেনারেলের বাসায় গিয়ে ড্রোন হামলা হয়, কতটুকু অ্যাকুরেসি নিয়ে, কতটুকু কাছ থেকে হয়। এগুলো আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে পারবো। যখনই আমরা ক্লিয়ার হবো তখন আমরা বুঝবো আসলে এর ভিতরে কি জিনিস লুকায়িত আছে, সত্য কোথায় আছে এবং এর ভিতরে কি কি আছে। আমার মনে হয় যে আমাদের একটু সময়ের পরে আমরা কিছুদিন পরে আমরা জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। রফিকুল ইসলাম মাদানির কাছে আসবো। রফিকুল ইসলাম মাদানি, সে জায়গাটা আমাদের এখন যেটি ইফতেখারুল হাসান চৌধুরী বললেন যে ওমান থেকে রেমিটেন্সে সেভাবে প্রভাব পড়েনি, সৌদি আরবে পড়েনি, তারপরও একটা আতঙ্ক, যে আমি যেটা বললাম পারমাণবিক বোমা যদি হামলা আসলে হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, কি ধরনের আতঙ্ক ছড়ায়? এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে যুদ্ধ তো কোনো সময় কল্যাণ বয়ে নিয়ে আসে না, বরং মুসলিমদেরকে যুদ্ধ করতে হয় মানে প্রয়োজনের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে বিশেষ কারণে যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু এটা তোমাদের নিকটে অপছন্দনীয়, তোমাদের জন্য এটা কষ্টকর। তো এখন এই যে যুদ্ধ চলমান যুদ্ধ, এটা আসলে ইসরায়েল করে নাই, এটা ইরান শুরু করে নাই, শুরু করেছে ইসরায়েল, এবং ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে আজকে হয়তো সেটা ইরানের মাধ্যমে মানে তাদেরকে উত্তেজিত করা হচ্ছে এবং তাদেরকে প্ররোচিত করা হচ্ছে যে তারা সকলে যুদ্ধে জড়িয়ে পড়ুক।
এখানে একটা বিষয় যেটা আমাদের সকল মুসলিমদের জানতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু, যে তোমরা শত্রুর মোকাবেলাকে তোমরা কামনা করো না, যুদ্ধক্ষেত্রে শত্রুর সঙ্গে তোমাদের সাক্ষাৎ ঘটুক এটা তোমরা চেয়েও না। তবে ওয়াইযা লাকিতুম ফাসবিরু, যদি এরকম একটা পর্যায়ে চলেই আসে, মানে অপরিহার্য হয়ে যায়, তখন ফাসবিরু, তখন সকল মুসলিমদেরকে তার সকলকে সবর করতে হবে, সবরকে ধৈর্য ধারণ করতে হবে, এবং অবস্থার পরিপ্রেক্ষিতে যা করা প্রয়োজন সেটা করতে হবে। তো এখন যেটা আমরা বলতে পারি এক ধরনের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানো, ইসরায়েল বলেন, বিশ্ব মোড়ল বলেন, তারা মুসলিমদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তো মুসলিমদেরকে, মুসলিম নেতৃবৃন্দদেরকে, মুসলিম দেশসমূহকে সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, প্রতিনিয়ত, এবং সবাইকে এক হয়ে সামনে এগোতে হবে, এক হতে হবে। এক না হলে আসলে ডিভাইড এন্ড রুল থাকলে কিন্তু যে কেউ সুযোগ নিতে পারে। শেখ মামুন, আপনি কি মনে করেন? জি, আমি আসলে মনে করি এখানে আমাদের মাননীয় স্যার রফিকুল ইসলাম মাদানী হুজুর যে কথাটা বলছে, যে বিশ্ব মোড়ল, বর্তমানে তো বিশ্ব মোড়ল হিসেবে আমরা একমাত্র ইসরায়েল এবং আমেরিকাকেই দেখি, কারণ সবকিছুর পিছনে তাদের হাত আছে এবং তারাই সবকিছু যত অপকর্ম, যেটা আর কি, এটা অপকর্মই আমি বলবো, যে অপকর্মের পিছনে তাদেরই হাত আছে। তো আসলে তাদের উচিত শেখ মামুনকে সম্ভবত হারিয়ে ফেলেছি। জি, পেয়েছি শেখ মামুন। আসলে আমি যদি বলি তাহলে এখানে আমরা বিশ্ব মোড়ল বলতে আমরা কিন্তু বর্তমানে আপনার এই যে আমেরিকাকেই বুঝি। দেখা গেছে আমেরিকা যদি এখানে একটা ভূমিকা পালন করতে পারতো, বা সে কিন্তু এই বিষয়গুলোকে দেখা গেছে আপনার এদের সাথে কমিউনিকেশন করে বা কথাবার্তা বলে কিন্তু একটা সমাধান বের করতে পারতো। অথচ তারা সমাধান না খুঁজে কিন্তু তারা আরো প্রতিনিয়ত ইরানকে হুমকি দামকি দিচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে যে তারা আসলে যুদ্ধটা বন্ধ চাচ্ছে না, তারা আসলে চাচ্ছে যে মানে আরব দেশের প্রতিটা দেশ যাতে গাজার মতো পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা জানি যে আরব দেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, তেল, যার প্রতি অনেক আগে থেকে তাদের একটা চিন্তা ভাবনা বা তাদের একটা আগ্রহ আছে। তো ওইখানে তাদের, আমার মনে হয় না যে তারা খুব অচিরেই এই সমস্যার সমাধান আনবে। এবং এখানে যে পারমাণবিকের বিষয়টা উঠে আসছে, তো এটা আসলে কতটুকু কার্যকর হবে এটা শেষ পর্যন্ত ভবিষ্যৎ বলে দেবে। তো আমরা যারা আছি কমিউনিটিতে, দেখা গেছে যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, যেমন আমরা ফেস করছি, আমরা যারা লেবানন প্রবাসী আছি, আপনারা এই মধ্যে ফেস করেছেন, রাইট? আর ফেস করতে চাই না, আমরাও চাই না, আপনারা তো অবশ্যই চাইবেন না। আমরা চাইবো একটা শান্তি অন্তত প্রতিষ্ঠিত হোক, মানে সবাই এগিয়ে আসুক। আমি যেটা বারবার বলছি, ইসলামিক দেশগুলো যদি একসাথে হয়ে সেই শান্তির প্রক্রিয়ায় এগোয়, তাহলে মনে হয় অনেক কিছু সমাধান হবে। আপনাদের অনেক ধন্যবাদ শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, ইফতেখারুল হাসান চৌধুরী এবং শেখ মামুন, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আজকে। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানা, আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা durdesh.dbc@gmail.com, এই ঠিকানা। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।